প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজও একটি বিষয়ে আলোচনা হবে। আজকে নির্ধারিত বিষয় হঠাৎ রাজনীতিতে নতুন বিতর্কের উত্তাপ। দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই বিষয়ে কথা বলবার জন্য। তাদের সঙ্গে আসুন পরিচয় হওয়া যাক। আমার ডানে প্রথমেই রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। এরপর রয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। আপনাদের দুজনকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। অতিথিদের সঙ্গে আলোচনার পর্বটি শেষ হলো, ফিরবো তাদের সঙ্গে আলোচনায়। তার আগে যাচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম দেখে আসতে। প্রবাসী আয় গতি ফিরেছে। সদ্যগত মে মাসে প্রবাসী আয় এসেছে বিগত 11 মাসের মধ্যে সর্বোচ্চ $225 কোটি। মৃতপ্রায় পুঁজিবাজার চাঙ্গা করতে বাজেটে নীতি সহায়তা চান সংশ্লিষ্টরা। নতুন কোম্পানি আনতে নানা কৌশলের পরামর্শ দিচ্ছেন। দেশে বছরে 91,000 কোটি টাকার সোনা ও হীরা চোরাচালান হয়, জানিয়েছে জুয়েলারি সমিতি। বন্ধের জন্য পদক্ষেপ চায়। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে টাকাসহ অন্য সুবিধা দিয়েছেন। দুদকে নতুন অভিযোগ দিয়েছে গ্রামীণ ব্যাংক। এবং রাতভর ভারী বৃষ্টি ও উজানে ঢলে সিলেট নগরী ডুবেছে। হাসপাতালেও পানি, জনজীবন চরম ভোগান্তিতে। প্রিয় দর্শক, দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, হঠাৎ রাজনীতিতে নতুন বিতর্কের উত্তাপ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, নতুন বিতর্ক বলতে আসলে কি বোঝানো হচ্ছে? রাজনীতিতে তর্ক বিতর্ক খুব স্বাভাবিক জিনিস, এটি রাজনীতিরই অংশ। এবং অন্তত প্রধান দুটি দল বাংলাদেশ, তাদেরকে আমরা প্রতিদিনই দেখি যে এটি তাদের অভিযোগ পাল্টা অভিযোগের একটি বিষয় থাকবে, এবং সেটি রাজনীতির নিয়মিত কার্যক্রমেরই আরেকটি অংশ। এই অভিযোগ পাল্টা অভিযোগের জায়গায় সম্প্রতি কয়েকটি বিষয় যুক্ত হয়েছে যা এই তর্কে বিতর্কে একটু উত্তাপ ছড়াচ্ছে। সেটা হচ্ছে যে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, ওনার বিরুদ্ধে যে স্যাংশনটি মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে, সে প্রসঙ্গটি, বেনজির আহমেদ সাবেক পুলিশ প্রধান, তার দুর্নীতি, এবং একজন সংসদ সদস্য ঝিনাইদহ চারের আনোয়ার আলী আনার ওনার যে হত্যাকাণ্ড, এই বিষয়গুলো আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দলের ভিতরে একদম নিয়মিত অভিযোগের পাল্টা অভিযোগের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং সেটি নিয়ে অভিযোগের যেরকম হচ্ছে উত্তরও সেরকম আমরা পাচ্ছি। প্রশ্ন যেটি দিয়ে আলোচনাটি শুরু করতে চাইছি, প্রথমেই যাব ডক্টর মিজানুর রহমান আপনার কাছে, যে এই যে নতুন করে কিছু বিষয়ে যুক্ত হওয়া বা নতুন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হওয়া, এই বিষয়গুলো আসলে আমাদের রাজনীতিতে আমরা যেটা সবসময় ধারণা করি যে একটা উত্তরণের জায়গায় একটা বিতর্ক নিয়ে যেতে পারে, সেই সম্ভাবনাটা আপনি কতটুকু দেখেন? একই বিষয়ে শুনবো অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ওনার বক্তব্য। আগে আপনার কাছে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। এইটা হঠাৎ করে না, এটা তো চলছেই। এই বিতর্কটা আমার মনে হয় সম্প্রতি যুক্ত হয়, সম্প্রতি নতুন করে বাই নেমে আসা যুক্ত হলো। এর আগে এই একই প্রসঙ্গগুলো বিশেষ করে ক্ষমতার শীর্ষ পদে থেকে, মাঝারি পদে থেকে এবং নিম্ন পদে থেকেও যে দুর্নীতিগুলো অথবা ক্ষমতার অপব্যবহার, আর আরেকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না, যেটা হচ্ছে খুবই অদক্ষতা। এই বিষয়গুলো কিন্তু আমাদের আগের থেকেই ছিল। এগুলো নিয়ে আলোচনা যে হয়নি তাও না। বিশেষ করে দুর্নীতি মনে করেন এই আমলে তো হচ্ছেই। আবার যারা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চায়, তারা যদি বলে যে আগে কখনো দুর্নীতি হয় নাই, সমস্যাটা আরেকটা দেখা যায় এখান থেকে। দুর্নীতি আগেও ছিল, এখন আমাদের পরিধি বাড়ছে, জিডিপি বাড়ছে, সাইজ, ইকোনমিক সাইজ বাড়ছে, সেই অনুযায়ী প্রপোর্শনেটলি আমাদের দুর্নীতি যে বাড়ছে এটা নিশ্চিত করেই বলা যায়। আর বিশেষ করে সর্বশেষ যে কথাটা আপনি উল্লেখ করলেন, পুলিশের প্রধান, সেনাবাহিনীর প্রধান অথবা একজন সংসদ সদস্যের যে পিছনের ব্যাকগ্রাউন্ড যে স্টোরিটি বেরিয়ে আসলো, তো এইটা সরকারি দল যারা আছে, তো তাদের কোনো ক্ষতি করবে না, ভাবমূর্তিতে এটা প্রভাব ফেলবে না,
অথবা তারা এটার সাথে কনসার্ন না, এই কথাগুলো বলে আমার মনে হয় খুব একটা বেশি ভালো ফল পাওয়া যাবে না। অবশ্যই সরকারি দল এবং সরকারের ভাবমূর্তিতে এটা একটা প্রভাব তো আছেই, কারণ এরা বর্তমান যে ক্ষমতাসীন সরকার তাদেরই বাহিনী প্রধান, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, ঢাকা মেট্রোপলিটন কমিশনার, দেন সেনাবাহিনীর প্রধান, আর একজন তো সংসদ সদস্য। তো এদের অপকর্ম, দুর্নীতি অথবা অদক্ষতা যাই করুক না কেন, এগুলো কিছুটা মানে আপনি যদি আমাদের সোসাইটিতে কি হয়, কোনো সন্তান, পরিবারের সন্তান যদি খুব ভালো করে, এটা যেরকম পুরো পরিবারের উপর একটা ভালো প্রতিক্রিয়া তৈরি করে, আবার একইভাবে একটা বংশের মধ্যে একজনও যদি কিছু একটা আকাম অথবা যেটাকে বলি তখন কিন্তু এটা পুরা বংশের উপরে এসে পড়ে। তো একইভাবে এটা সরকার যতই অ্যালোপ থাকার কথা বলুক না কেন, আমি মনে করি সরকারের ভাবমূর্তিতে এটা অবশ্যই একটা নেগেটিভ প্রভাব তো আনবে। মির্জা ফখরুল একটা কথা প্রায়শই বলছেন যে এই সরকারের অনেক আজিজ আহমেদ, অনেক বেনজির আহমেদ তৈরি করেছেন বলে তিনি অভিযোগ করছেন। আচ্ছা, এই সরকারের তো হ্যাঁ, আমিও ফখরুল সাহেবের সাথে একরকম। সরকার তৈরি করছে কিনা জানি না, বেনজির বা হাফ বেনজির, কোয়ার্টার বেনজির, এরকম পুলিশ বাহিনীতে তো আছে, ডিএসপি, এএসপি, ইভেন ওসি, এদের যেরকম সম্পত্তি আছে সেই হিসাব ধরলে কিন্তু অনেক আছে। আর একই সাথে ফখরুল সাহেবের এটা বলতে হবে যে এইটা এই কদিনের মধ্যে আছে তা না, এরকম আমাদের খুব সম্ভবত ২৭ জন আইজিপি, এই বেনজির সহ ২৭ জন আইজিপি রিটায়ার্ড করছে। রিটায়ারমেন্টের যারা গেছে এদের মধ্যে এই অনেকের যদি এখন পুরনো হিসাব নেওয়া হয় আর কি, দেখবেন যে প্রায় কাছাকাছি অবস্থায়, কারণ যখনই হয়তো বেনজির তো নজিরবিহীন যেটা বাংলা দ্বারায়, তো এইটা হয়তো এক্সট্রিমে গেছে। বাট আমরা এই সহায় সম্পত্তি জড়ো করা, নিজের বিত্ত বৈভব বাড়ানো আর ক্ষমতার যে চরম অপব্যবহার করা, সেগুলোকে ব্যবহার করে বিভিন্ন ইভেন জঘন্য রাষ্ট্রবিরোধী কাজ করতে এই বাহিনী প্রধানকে দেখা গেছে। ২১শে আগস্টের গ্রেনেড হামলার সময় আইজিপি জড়িত ছিল, ডিজিএফআই, রেজ্জাকুল হায়দার, রহিম, সব এগুলো জেলে আছে, যাবজ্জীবন জেলে হয়েছে এই ঘটনার সাথে। মানে ১০ টাক অস্ত্র পাচার করার সাথে রাষ্ট্র ব্যবস্থার সমস্ত বাহিনীর প্রধানরা এগুলো জড়িত না থেকে এটা করতে পারে না। এরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটছে। আর আমি আগে বলছিলাম যে আগের অনেকের যদি আপনি হিসাব নেন, হয়তো যেহেতু সাইজটা অনেক বড় হয়ে গেছে, আমি জানি না একজন লোকের কি পরিমাণ জমির দরকার, কি পরিমাণ অ্যাপার্টমেন্ট দরকার, সেই দিক থেকে হয়তো বলবেন যে এটা সীমা অতিক্রম করে গেছে। বাট এটা বলতে হবে, কারণ আমরা যখন আমি এটা শুরুতে একটু বলছিলাম যে যারা আমরা রাজনীতিবিদরা যে কথাগুলো যে একটা দুর্নীতিমুক্ত দেশ, দুর্নীতিমুক্ত সমাজ চাই, তাহলে যদি বলেন যে এই আমলে দুর্নীতি হচ্ছে, আর কখনো দুর্নীতি হয় নাই, আমাদের হাওয়া ভবন ছিল না, এগুলো বানোয়াট মামলা, যে সকল মামলায় মানে একবারে সাক্ষী প্রমাণ নিয়ে বিভিন্ন মামলা যাদের জেল হয়ে গেছে, সেগুলোও যদি আপনি বলেন বানোয়াট, বলে যে অত অল্প টাকার জন্য জেল হয়ে গেছে, মাত্র কেনা বলা হয় ২৫ কোটি টাকা, ২০ কোটি টাকার জন্য অমুকরে শাস্তি দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। বা এরশাদ সাহেবকে যখন জেল দেয়, মাত্র ৫ লাখ টাকার মামলা ছিল এটা। ৫ বছর জেল তো বেগম খালেদা জিয়ার আমলেই হয়েছে, 5 বছর জেল হয়েছে না জনতা টাওয়ার মামলায়। এই মামলাটা টোটাল আর্থিক যেটা দুদক করছিল, সেটার মানি ভ্যালু হচ্ছে মাত্র 5 লাখ টাকা। ট্রান্সফার করা হয়েছিল সম্পত্তি, সেই ট্রান্সফারের যে অতিরিক্ত যে টাকা সেটা দেখানো হয়নি। এই জাতীয় একটা মামলায় কিন্তু 5 বছরের জেল হয়েছে। আপনি আরও হবেন, মাত্র 150 টাকার জন্য আব্দুল মতিন চৌধুরী, আমাদের রুশ অফিসার, 150 টাকার মামলা, বাউসার দিতে পারেন নাই। জিয়াউর রহমান সাহেব আমলে মার্শাল কোর্টেতে আমাদের বোস প্রফেসর আব্দুল মতিন চৌধুরী জেল হয় নাই, জেল হয়ে গেছে, এবং সাক্ষী প্রমাণ দিছে। আবার আমাদের শিক্ষকরাই ছিল এইগুলোর সাথে, এই মামলার সাথে জড়িত। তো সেই জন্য অনেক সময় বড় ছোট এটা কোনো ব্যাপার না। আপনি যখন একটা ঘটনা ঘটে, তখন আমরা প্রায়ই যেটা বলি, প্রথমত হচ্ছে যে এইটা বোধহয় এখনই হচ্ছে, আগে হয় নাই। আবার আগে যারা মানে করে এই বিষয়গুলিও প্রতিবাদ করে, তো বা এইগুলো নিয়ে যখন একটা সুরাহা চায়, তো এইটাও মনে করার কোনো কারণ নাই। আবার এই সরকারি দল যখন আবার বিরোধী দলে ছিল, তখনও তারা আবার এইগুলোর দাবি করা, কমিশন করা, এগুলো সবই করছে। তো আমাদেরকে একটা জায়গায় বলতে আসতে হবে আর কি, একটা কনসেনসাসে আমাদের আসতেই হবে। এইটা যদি আমরা সত্যি সত্যি এই দুর্নীতির ব্যাপারে যদি যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী
অনেকদিন যাবৎ বলে আসছেন জিরো টলারেন্স, এবং মানে অপব্যবহারকারী যত ক্ষমতাবানই হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। তো এইটা তো একটা, আমি বলছি কালকে থেকে বলছিলাম যে এটা তো থ্রেট। এই বেনজির আজিজ, আমি জানি না আজিজ সাহেবের সম্পত্তির খবর আমরা জানি না, তার হয়তো অন্যভাবে ক্ষমতার ইনফ্লুয়েন্স যেটা সেটা হয়ে থাকতে পারে, বাট অন্য আর কোনো কিছু এখনও শোনা যায়নি। কিন্তু যেটা ঘটনা ঘটছে যে আপনার এটা একটা কিন্তু সরকারি দল, সরকারের জন্য ওয়ান কাইন্ড অফ মানে ইমেজের জন্য একটা থ্রেট, বাট এট দ্য সেম টাইম ইটস অ্যান অপরচুনিটি অলসো। এই যে মাননীয় প্রধানমন্ত্রী কথাগুলো বলে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স এবং যত ক্ষমতাবানই হোক না কেন এটা দেখানোর সময় আসছে। এটা সেক্ষেত্রে যদি এখন আমি জানি না বেনজির এর মধ্যে নাকি টাকা পয়সা যা ছিল ব্যাংকে খুব লিকুইড যেগুলো সেগুলো এগুলো সরিয়ে ফেলছে, তারপরে কিছু সম্পত্তি যেগুলো সেগুলো বিক্রি করেও নিয়ে গেছে, এবং সে এখন দেশে আসছে কিনা সেটাও জানা যাচ্ছে না, এবং দেশে যে নাই এটা বোধহয় বেশিরভাগ মিডিয়াতে এটা আসছে, দেশে নাই। তো এখন আমি জানি না দেশে না থাকলে এখন সে আসবে কিনা। আবার আজকে পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য তাতে এক ধরনের ইঙ্গিত আছে যে দেখি আমরা 6 তারিখ পর্যন্ত 6 তারিখে তিনি হাজির হন কিনা। তো এখানে হয়তো সে হাজির হন, অথবা তুমি যদি অন্তত দরখাস্ত করে সময়ও চান যে তার আমার স্ত্রীর চিকিৎসার জন্য আমি অমুক তারিখে আসতেছি, সেটাও এক ধরনের। আর একটা হচ্ছে যতটুকু জানা গেছে সিঙ্গাপুরে আসতেছে। তো সিঙ্গাপুর, থাইল্যান্ড এইসব দেশ থেকে কিন্তু আমাদের অপরাধীকে বা মানে সাজা অথবা মামলায় দণ্ডিত আসামিদেরকে ধরে আনার নজির কিন্তু আছে। তো আমি জানি না এক্স্যাক্টলি, একটা না হলে চলে গেছে, কিন্তু আরও কিন্তু রয়ে গেছে। এই আব্দুল হাই বাচ্চুকে চলে গেছে, কারণ সে 56টা মামলা এখন আসামি। তারও আর কি এরকম এর তো জমি, ওর হলো জাহাজ নাকি 5-10টা একবারে কিনে ফেলছে একদিনে, সেও 158 কোটি টাকার জমি রেজিস্ট্রেশন করছে। এই ঘটনাগুলো আছে কিন্তু। তো আমি জানি না আব্দুল হাই বাচ্চুর চার্জশিট হলো কিনা, মামলা হলো কিনা, এবং সে এখন কোথায় আছে, সেও কি এইভাবে চলে গেছে কিনা বিদেশে। আর এর বাইরেও, এইগুলোর বাইরেও আরও এরকম ছোটো ছোটো আরও বহু আছে। এগুলোকে ধরলে আমি বলছি সরকারের জন্য একটা বিরাট সুযোগ। এই তাদের এই ভাবমূর্তি যেটা বলছে কথা এবং কাজের মিল, এটা মানুষ খুঁজে পাবে। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে যাচ্ছি। মিজানুর রহমান বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করলেন, এবং ওনার কথায় কিন্তু একটি আমরা ইতিহাসের একটি পরম্পরা দেখতে পাচ্ছি, যেটি স্বস্তিকর পরম্পরা না, যে আসলে যিনি আসছেন ক্ষমতায় তিনি এই ধরনের কাজে জড়িয়ে পড়ছেন, এরকম একটি পরম্পরার একটা চিত্র আমরা পেলাম। তো এ ধরনের পরম্পরার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর পরস্পর অভিযোগ পাল্টা অভিযোগ, সেটা আসলে শেষ পর্যন্ত কতটুকু কার্যকর হয় বা হতে পারে, বা আসলে পরিস্থিতি থেকে উত্তরণে এগুলোর আসলে আদৌ ভূমিকা থাকে কি না, থাকবে কিনা, একটু আপনার কাছ থেকেও বুঝতে চাই। জি, ধন্যবাদ আপনাকে, এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সাথে আজকে যিনি আমাদের আলোচক আছেন, আমাদের পরম শ্রদ্ধেয় অধ্যাপক মিজানুর রহমান স্যার, এবং জিরো আওয়ার এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের প্রতিও আমার শুভেচ্ছা। আমি এতক্ষণ পর্যন্ত স্যারের বক্তব্যগুলো শুনছিলাম, এবং আপনি যেটি বললেন যে আমাদের রাজনীতিতে তো বহুমাত্রিক বিতর্ক হয়, এবং সেই বিতর্ক নির্বাচন, আমাদের অতীত ক্রিয়াকর্ম, আমাদের অনেক কিছু নিয়ে বিতর্ক হয়, এবং এই বিতর্ক চলমান বিতর্কের মধ্যে নতুন করে যুক্ত হয়েছে আপনি যে প্রসঙ্গগুলো বলেছেন। আমাদের একজন জাতীয় সংসদের সদস্য, তার যে নির্মম হত্যাকাণ্ড, এবং এর সাথে আমাদের র্যাব এর একসময় যিনি প্রধান ছিলেন, আইজিপি ছিলেন, এবং তিনি এবং যিনি একসময় বিজিবির প্রধান ছিলেন, পরবর্তীতে সেনাবাহিনীর প্রধান হলেন আজিজ সাহেব, এবং বেনজির সাহেবকে নিয়েও এগুলো রাজনীতিতে আমাদের একটা নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। আপনি যেটি বলছিলেন এবং স্যার যেটি বলেছিলেন, আপনি সাম আপ করতে যে কথাটি বলেছেন যে বাংলাদেশে তো দুর্নীতির একটা পরম্পরা আছে, এবং আপনি দেখেন আমাদের সদ্য স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনিই বলেছিলেন যে সবাই তো পায় সোনার খনি, আমি চোরের খনি পেয়েছি। এবং সেই সময়েই বাংলাদেশের দুর্নীতির কী অবস্থা তৈরি হয়েছিল এটা আমরা সবাই কম বেশি জানি। এবং আজকে অর্থনীতি সমিতি তারা একটা প্রাক বাজেট, বিকল্প বাজেট উপস্থাপন করতে গিয়ে তারা বলেছেন যে বাংলাদেশে গত 50 বছরে তারা 12 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচারের কথা বলেছেন। আপনার মনে থাকবে 22 সালে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক যে গ্লোবাল ফাইন্যান্স ইন্টিগ্রিটি GFI তারা একটা দিয়েছিল যে বাংলাদেশ থেকে গত 16 বছরে 22 সালের কথা বলছি, 16 বছরেই
প্রায় 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এবং আজকের আমাদের যারা সরকার আছেন, সরকার পরিচালনায়, তারা তো এইসব কথা অস্বীকার করেন, সব সময় স্বীকার করতে চান না। কিন্তু আজকে আমাদের একজন পুলিশ বাহিনীর প্রধানের যে সম্পদ এবং তার অর্থ, দেশের অর্থ এবং তার সম্পদের কিছু নমুনা আমরা এখানে পাই। এবং ইতিমধ্যেই দুদক তার বিদেশে কি পরিমাণ সম্পদ আছে সেটার জন্য একটা মানে অনুসন্ধান চালাবে বলে আমরা শুনতে পাচ্ছি। তো এই বেনজির আহমেদের মতো লোকেরাই তো এই পাচার করেই এত বিপুল অর্থ, আপনি দেখেন যদি 12 লক্ষ কোটি টাকা হয়ে থাকে, আমাদের কম বেশি এখন আমাদের যে ন্যাশনাল বাজেট আছে সেটা 2 বাজেটের সমান অর্থ বিদেশে পাচার হয়েছে। তো দুর্নীতি আমাদের দেশে আছে, স্যার যেটা বলেছেন, কম বেশি সবসময় ছিল, মাত্রাগত তারতম্য হয়েছে। এবং বেনজির আহমেদ সাহেব তিনি আমার মনে আছে যে সরকারের তো খুবই আস্থাভাজন লোক, এবং যখন তিনি র্যাব প্রধান মানে পুলিশ প্রধান ছিলেন বা পুলিশের গুরুত্বপূর্ণ পদগুলো ছিল, সেই সময় তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি এইগুলো নিয়ে যেভাবে কথা বলতেন, ওনাকে একটা রাষ্ট্রীয় বাহিনীর প্রধান না একজন রাজনৈতিক দলের নেতা মানে মনে হতো। এটা আমরা অনেক সময় বিভ্রান্ত হতাম এবং অনেক সময় তার এই বক্তব্য নিয়ে সমালোচনাও আসতো। এবং তিনি তার এই যে অপকর্ম, তার যে দুর্নীতি, তার যে সমস্ত কর্মকাণ্ড করেছেন, সরকারের প্রতি তার এই যে সার্ভিস, এই সার্ভিসটাকেই ঢাল হিসাবে তিনি ব্যবহার করেছেন, এতে কোনো সন্দেহ নেই। আজকে টিআইবি একটা বিবৃতি দিয়েছে, আপনারা জানেন, এবং এই বিবৃতিতে টিআইবি স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশে ক্ষমতা কাঠামোর মধ্যে উচ্চপদস্থ লোকদের যে বলগাহীন সীমাহীন যে ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতি তৈরি হয়েছে, সেই সংস্কৃতিটা বাংলাদেশের এই সমস্ত ব্যক্তিবর্গকে, সেটা তারা পুলিশ বাহিনী বলছে না, যে ক্ষমতা কাঠামোর মধ্যে যারা উচ্চপদস্থ আছেন তাদের প্রত্যেককেই এক একটা করে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছে। এবং এই ফ্রাঙ্কেনস্টাইন সরকারকে খাবে না, গোটা জাতিকে খাবে। এটা আমাদের কাছে এখন একটা বড় বিবেচ্য বিষয়। এখন এই যে বেনজির আহমেদের সম্পদের প্রতিদিন যে পরিমাণ অর্থ, আপনি দেখেন উনি যখন 22 সালে শুদ্ধাচারের জন্য যখন রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হন, তখন তার বক্তব্যগুলো কিভাবে দেখেন, তিনি কি ধরনের বক্তব্য দিয়েছেন। এবং পুলিশ বাহিনীর লোকেরাও কেউ কেউ বিস্মিত হয়েছে যে প্রতিনিয়ত ওনার বক্তব্যের মধ্যে আসতো যে পুলিশ বাহিনীর কারো অপকর্ম দুর্নীতির সেই দায় তার বাহিনী কখনো বহন করবেন না। এমন দুয়া তুলসী পাতা উনি, যে এটা আমরা বুঝতেও পারি নাই যে এই ধরনের কথা। যখন 31 তারিখে, মার্চ মাসের 31 তারিখে প্রথম বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ যে ঘটনাটি যখন আমাদের সামনে আসে, সেই সময় আপনি দেখেন যে অনেক মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। কারণ যে গোষ্ঠীর মালিকানাধীন পত্রিকায় এসেছিল, অনেক মানুষের মনের মধ্যে ধারণা ছিল যে তাদের সাথে বোধহয় কোনো স্বার্থদ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এই কারণে একটা বোধহয় কিছু হয়েছে। তবে স্বার্থদ্বন্দ্ব থাকতেও পারে, আমরা জানি না এখনো, কারণ যে গোষ্ঠীর এখান থেকে আসছিল তাদের আমলনামা সম্পর্কেও তো অনেক ধরনের প্রশ্ন আছে। এখন যেভাবেই হোক, গত 31শে মার্চের ঘটনাটি প্রথম, তারপরে 2 তারিখে একটা এপ্রিলের ফলো আপ হলো। তো বেনজির সাহেব ইতিমধ্যেই একটা মানে ভিডিও বার্তা আমাদেরকে দিয়েছিলেন, এবং সেইখানে তিনি যে চ্যালেঞ্জগুলো করেছিলেন, আজকে তো আমাদের কাছে বিস্মিত হতে হয় যে তিনি এমন একটা অবস্থানে থেকে তিনি কি বড় গলা করে, যেটা তিনি ক্ষমতার কাঠামোর মধ্যে থেকেছেন, সেই সময় বলেছেন। ডেইলি স্টারের মাহফুজ আনাম সাহেব বলেছেন যে আমরা জানতাম তার সম্পর্কে, কিন্তু আমাদের সাহস ছিল না এই ধরনের রিপোর্ট করার। ওনারা যদি জানতেন, আপনারা মিডিয়ার কর্মীরা যদি জানতেন, তাহলে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যে তারা জানতেন না। আজকের আপনি টিআইবির যে বিবৃতি, সেখানেও আছে যে শুধুমাত্র বেনজিরকে আইনের আওতায় আনা বা একজন দুর্নীতিবাজকে আইনের আওতায় নেয়, বেনজিরের সাথে যারা সহযোগী হিসাবে তাকে কাজ করেছে, তাকে পৃষ্ঠপোষকতা তো কেউ না কেউ তাকে দিয়েছে, তাদেরকেও চিহ্নিত করে সামনে আনতে হবে। যদি ওই যে স্যার একটু আগে বলেছেন জিরো টলারেন্স প্রমাণ করতে হয়, তাদেরকেও সামনে আনতে হবে। আজিজ সাহেবের ভাইকে যে ভুয়া আপনার করলো, আইডি করা হলো, সেটাতে তো নাম প্রকাশ না করে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সংশ্লিষ্টতার কথাও তো এগুলো এখানে এসেছে। এখন দেখেন আমাদের যে একটা পুলিশ বাহিনী বলেন, এগুলো রাষ্ট্রীয় অনেক সেন্সিটিভ আমাদের অর্গান। সেনাবাহিনী তো একটা জাতীয় রাষ্ট্রের যে আমাদের জাতীয় প্রতিরক্ষার প্রতিভূ হলেন তারা, এবং এই বাহিনীর প্রধান যখন দণ্ডিত হয়ে যান বা মানে অভিযুক্ত হয়ে যান, পুরো বাহিনীটি মানসিক একটা নৈতিক মনোবলই কিন্তু তাদের নষ্ট হয়, এবং এটি একটা আমরা মনে করি যে একটা লং রানে একটা রাষ্ট্রের জন্য একটা বড় রকমের ক্ষতির কারণ। এখন যেটা হলো, আমরা ওই যে আরেকজনের কথা আমরা আনারুল ইসলাম, প্রত্যেকটার মূলে দেখেন কি
যে ক্ষমতাকে ঢাল হিসাবে ব্যবহার করে, স্যারও যেটি বলেছেন আমি স্যারের সাথে একমত, যারা যখন রাষ্ট্র কাঠামোতে ছিলেন বা যে ছিলেন সেখানে তারা কম বেশি করেছেন, কিন্তু মাত্রাগত তারতম্যগত এখন যে ফারাকটা হয়ে গেছে সেইটা হয়ে গেছে আকাশ পাতাল। এখন আজকে এটা কেন হলো আপনি দেখেন, সরকারের অতিমাত্রায় পুলিশ বাহিনীর উপর নির্ভরশীলতা, সরকারের অতিমাত্রায় প্রশাসনের উপর নির্ভরশীলতা। আজকে আমরা এই যে আগামীকাল আজকে সকালবেলা এই আমাদের যেটা হবে, যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি নিয়ে তারা গিয়ে অবস্থান ধর্মঘট করছেন। কী জন্য? যে বিশ্ববিদ্যালয়কে হঠাৎ করে একটা পেনশনের যে আমাদের প্রচলিত ইয়ার বাইরে থেকে কেবলমাত্র সরকারি লোক যারা আছেন তারা বাইরে যেয়ে আপনি সার্বজনীন একটা পেনশন স্কিমের মধ্যে নিয়ে আপনি তাদেরকে, একটা দেশের মধ্যে আপনি কত ধরনের মানে বৈষম্য তৈরি করছেন। এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে যেহেতু আমলাতন্ত্রের উপর সরকারকে অনেকাংশে নির্ভর করতে, সেটি নির্বাচন পরিচালনার কথা বলা হোক, নির্বাচনে উতরিয়ে যাওয়ার কথা বলা হোক, এই যে বাহিনীগুলোর কথা আসছে প্রত্যেকটা বা সেক্টরের কথা বলা হচ্ছে, প্রত্যেকের উপর কিন্তু নির্ভরশীলতা বাড়ছে সরকারের। ফলে সরকারকে অনেক কিছু দেখতে হচ্ছে। তবে এখন যেটি স্যার বলছেন যে সরকারের জন্য দুই ধরনের হচ্ছে, মানে মেনে নিতে হচ্ছে। মানে ওই যেটা আমরা বলছিলাম যে বেনজির সাহেবের এই যে পররাষ্ট্র মন্ত্রী মহোদয় বলেছেন, আপনারা তো বহু মানুষকে তো আপনার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা না থাকার পরেও তো এয়ারপোর্ট থেকে বিমান থেকে পর্যন্ত নামিয়ে নিয়ে আসেন, আনেন না আপনি? আজকে বেনজিরের পক্ষে উনি বলছেন যে ওনার তো যেহেতু নিষেধাজ্ঞা নেই অতএব উনি যে কোনো জায়গায় যেতে পারে। এই সাফাই বক্তব্য তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের মুখ থেকে এই মুহূর্তে জাতি প্রত্যাশা করে না। আমরা জি আমাদের আলোচনা চলবে, আমাদের একটা বিরতি নিতে হবে, বিরতির পর ফিরছি আবার আপনার কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেছে একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ফিরছি আলোচনায়। ডক্টর মিজানুর রহমান, এবার আপনার কাছে আবারও আসছি। আসলে এই ধরনের অভিযোগ, বিষয় বা পাল্টা অভিযোগ, এগুলো নিয়ে এর আগেও আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। হ্যাঁ, তারপরেও আমাদের আলোচনা করতে হয় দুটো কারণে অন্তত। একটি হচ্ছে যে চলমান বাস্তবতা, যা অস্বীকার করা যায় না। দুই হচ্ছিল যে সেই বাস্তবতা থেকে উত্তরণের কোনো ধরনের কোনো আশার জায়গা থাকে কিনা সেটাও আমরা একটু বুঝবার চেষ্টা করি বিশিষ্টজনদের সঙ্গে কথা বলে আর কি। এখন উত্তরণ তো আমাদের করতেই হবে। দেখেন, আমি বলি, আমরা তো সিভিল, মিলিটারি বা পুলিশ, এইসব ব্যুরোক্রেসি যারা থাকে তাদের নিয়ে কথাবার্তা বলতেছি, তাদের সম্পদ, তাদের বাড়ি, এটা সেটা। এখন পরিত্রাণের উপায় যদি হতো রাজনীতিবিদ, তো রাজনীতি যদি নিয়ন্ত্রণ করতো সব কিছুকে। আমার কেন জানি একটু সন্দেহ হয়, রাজনীতিও এখন যে পর্যায়ে চলে গেছে। ওই যে এমপি সাহেবের কথা বলতেছেন, দেখেন আমরা বসে আলোচনা করতেছি, এরকম একটা হত্যাকাণ্ড, নিষ্ঠুর হত্যাকাণ্ড, এটার বিতর্ক, আলোচনা, এটা সেটা আছে। কিন্তু জানেন, এই লোকটা কিন্তু ওয়াদিল কাদের সাহেব এই কথাটা সত্য বলছে, জনপ্রিয়তার দিক থেকে সে ওখানে খুব শীর্ষে অবস্থান করত। কেন করত? আপনি শুধু সে না, এরকম যেমন তার বিরুদ্ধে এখন নাম বলাটা সঙ্গত মানে হবে না বা শোভন হবে না। তারপরেও বলছি, অভিযুক্ত এমন অনেকেই আছেন যারা এমপি হয়েছেন আগে বা যারা স্থানীয় পর্যায়ে খুব জনপ্রিয়। এই বিষয়টা একটা প্রশ্নের জন্ম দেয়। আসলে সোজা প্রশ্ন, সমাজটাই হচ্ছে দুর্নীতিবাজদেরকে পছন্দ করে। কারণ দুর্নীতিবাজরা যত টাকা রোজগার করে, এইসব মাদক ব্যবসায়ী, সোনা সারবারি থেকে আরম্ভ করে টেন্ডারবাজ, অনেক প্রচুর বালু মহাল, জলমহাল বিক্রেতা যারা, তারা কিন্তু টাকার একটা বিরাট অংশ আবার মসজিদ মাদ্রাসায় দান করে। যতগুলো এয়ার কন্ডিশন হয়েছে গ্রামেগঞ্জে মসজিদ, এগুলো সবগুলো ঘুষের টাকা, অধিকাংশ ক্ষেত্রে ঘুষ এবং দুর্নীতিবাজদের টাকায়। এই যে একটার পর একটা মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে, তারপরে হজ কাফেলা হচ্ছে, ওমরায় নিয়ে যাচ্ছে, এরাই কাজগুলো করে। পুরা ঝিনাইদহে কিন্তু কোনো মসজিদ মাদ্রাসা মক্তবাদ নাই যেটার মধ্যে তার দান খয়রাত নাই, এবং খুবই উদার হয় এইসব ব্যাপারে। যার কারণে দুর্নীতি মানে একসময় তো এরকম বলা হতো, রাজনীতিবিদরা তো দেশের জন্য করবেন, স্বাভাবিকভাবে মানুষের কথা বলবেন, কিন্তু এখন তারা নিজের কথা বলারই আসলে স্কোপ খোঁজে রাজনীতির মাধ্যমে। আপনি দেখেন, এটা একটা অনেক সময় বলে যে পেশা, তো রাজনীতির তো পেশা হওয়া উচিত ছিল একটা অবৈতনিক পেশা, যে এটা মানুষের কল্যাণই করবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এখন রাজনীতি, শুধু রাজনীতির পেশা দিয়ে রাজনীতি চালাতে পারবেন না। রাজনীতি চলতে গেলে আপনাকে একটা কিছু করতে হবে। কারণ
আপনার যে কর্মী থাকবে, আপনার যে লোকজন থাকবে, সমর্থকরা থাকবে, তো এদের একসময় আমাদের মনে আছে ছোটোবেলাও দেখছি যারা রাজনৈতিক নেতা তাদের সাথে যারা থাকতো কর্মীরা পোস্টার লাগাইতো, না খেয়ে না দিয়ে তাদের স্লোগান দিত। আপনি একটা লোককেও এখন একটা পোস্টারও লাগাইতে পারবেন না, আপনি যে মুখের উপরে ফেলে দিবে টাকা। নেতা আপনি পোস্টার দিচ্ছেন 200, এই 200 পোস্টার লাগানোর জন্য তাকে গুনে গুনে 5 টাকা করে 1000 টাকা দিতে হবে, তাহলে পোস্টারগুলো নেবে না। এর সাধারণ কেবলমাত্র রাজনৈতিক কর্মী যেটা, এটাও নাই। আর রাজনীতিবিদরা ওই ব্যাপারটাও ওইভাবে চলে গেছে যে পুরো জিনিসটাই নিয়ন্ত্রণটা মানে অর্থের সাথে সম্পর্কিত। রাজনীতি আর অর্থনীতি আমরা জড়িয়ে গেছে ক্ষমতা, আর ক্ষমতার সোর্সে হচ্ছে এখন অর্থ এবং তার সাথে একটা সমর্থক গোষ্ঠী তৈরি করা। আর এটা করতে গেলে আপনাকে প্রচুর টাকা লাগবে এবং এই টাকা বিনিয়োগ না করলে আপনার সমর্থক থাকবে না। এমন একটা চক্রের মধ্যে পুরো সোসাইটি পড়ে গেছে। আপনি যেটা বলছেন যে পরিত্রাণের উপায়, আমরা হয়তো মানে 2-4 জন ব্যানার্জির অথবা কেনা বলা হয় আমলা অথবা ইভেন এই বাচ্চুর মতো লোকদেরকে ধরে টরে হয়তো বিচার করলাম, কি হবে? টাকা উদ্ধার হবে আমি জানি না। ব্যানার্জির একটা সুবিধা হচ্ছে বিদেশে কত নিচ্ছে এখনও জানা যায় নাই, কিন্তু তার এদিক দিয়ে একটুই হলো যে দেশে জমি কিনছে, জমিগুলো আছে এবং রিসোর্ট এগুলো হয়তো সরকার বাজেয়াপ্ত করলে কিছু টাকা উদ্ধার হবে। কিন্তু ইতিমধ্যে যে টাকাগুলো বিভিন্ন দেশে সরিয়ে নেওয়া হলো, সেই সরিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে কিন্তু আপনার এই সংঘবদ্ধভাবে ব্যবসায়ী, আমলা এবং রাজনীতি এগুলো একটা জড়াজড়ি কিন্তু আছে। এই জায়গা থেকে আমি একটু মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান আপনার কাছে যেতে চাইছি। মিজানুর রহমান যে জায়গাটা আলোচনাটা করছেন সেখান থেকে আপনাকে আমি প্রশ্ন করতে চাচ্ছি, আসলে ব্যাপারটা কি আমরা এরকম ভাববো যে পুরো দেশটাই খুব ভালো, দেশের মানুষ খুব ভালো, সবাই খুব সৎ, কিছু বিচ্ছিন্ন রাজনীতিবিদ অসৎ হয়ে গেছেন, এরকম কি ভাবার কোনো অবকাশ আছে কি না, এটাও একটু ভেবে দেখার ব্যাপার হয়তো আছে? না, আমার কাছে ঠিক এরকম মনে হয় না। স্যারের আমি দু একটা স্যার যে কথাগুলো বলেছিলেন, যে স্যার বলেছিলেন যে একসময় নেতারা রাজনীতি করতেন কর্মীরা খেয়ে না খেয়ে এবং নিজের পয়সা দিয়ে তারা নেতাকে সাপোর্ট দিতেন। আমার মনে আছে স্যার, আমি 92 সনের দিকে আমরা যখন ইউনিভার্সিটিতে, তখন আমাদের এখানে একজন উপজেলা চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে এইরকম মানুষ আমরা দেখি যে সবাই টাকা দিয়ে ইয়া করেছে, আমরা গিয়ে ইউনিভার্সিটি থেকে তাদের পিছনে কাজ করে জিতে। এখন মানুষ কেন করবে? যে নেতাকে উনি দেখবেন সেই চোখের সামনে সেই নেতার চাল চুলো নেই, এক টার্ম পরে তো দেখবেন যে সে বিশাল অর্থের মালিক হয়ে গেছে। অতএব সে যেহেতু খাবে সেটার ভাগ তার নেতা কর্মীরা চাইবেই এবং এটা তাদেরকে দিতেই হবে। আগের আমাদের এখানে শামসুল হক গোলাপ মিয়া বলে স্যার একজন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ছিলেন, 5-6 বার আমাদের সংসদীয় আসন থেকে উনি এমপি হয়েছেন। 10 পয়সাও নাই, বাড়িতে টিনের ঘরটাও নাই, সেই লোকের পিছনে তো মানুষ জান দিয়ে করেছে। কিন্তু আজকে কি সেই চিন্তা করলে লাভ হবে? সেই চিন্তা করে লাভ নাই। নেতা যেহেতু তাকে এই রাজনীতিটাকে তার অর্থবিত্তের মানে অর্জনের মাধ্যম হিসাবে সে গ্রহণ করে নিয়েছে, অতএব নেতাকর্মীরা সেইখান থেকে তাদের কিছু অংশ ছিটেপুটো তো একটু পাবে। আর স্যার যেটি বললেন যে আমাদের ওই যে তারা আবার স্থানীয় পর্যায়ে যে আমরা ছোটবেলায় স্যার রুমেনা আফাজের উপন্যাস পড়তাম দস্যু বন্যুর। দস্যু বন্যুর তো মানুষের টাকা লুটপাট করে এনে গরিবদের মধ্যে দিতেন। আমাদের এরা ঠিক দস্যু বন্যুর হতে পারেন নাই, কিন্তু আনার সাহেব অনেক কিছু করে টাকা পয়সা অনেক কিছু এখন যেগুলো আমরা শুনছি যে স্বর্ণ চোরাচালান মানে পুরো রকেট ওই দিকে নিয়ন্ত্রণ করতেন ইত্যাদি ইত্যাদি করে এর কিছু অংশ ছুটে পুটে মানুষকে দিতেন, মানুষের জন্য কিছু করতেন। মানুষ স্বাভাবিকভাবে যে আমার তো অল্টারনেটিভ সামনে এর চেয়ে আর ভালো নেই, এইটা দিয়েই তো তার জনপ্রিয়তার মাপকাঠি দিয়েই তাকে পরিমাপ করা উচিত হবে না। আরেকটা জিনিস স্যার বললেন যে এখন উদ্ধার হবে বেনজির সাহেবের, এটা হলে আমরা কি হবে, তাতে আমাদের কি হবে বলেন? এই যে বেনজির সাহেবের যে ভয়াবহ কথা শুনেছি, সেখানে যেখানেই উনি অর্থ জমি কিনেছেন সেইখানেই তিনি তার যে ক্ষমতা সেই ক্ষমতার অপব্যবহার করে বল প্রয়োগ করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে, এমনকি গোপালগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি নামমাত্র টাকা দিয়ে তিনি সব এগুলো কবজা করেছেন। সরকার যদি এই বাজেয়াপ্ত করে একটা টাকা কি সেই লোকেরা পাবে? পাবে না। যারা নিঃস্ব হয়ে গেছে সেই নিঃস্বরা তো নিশ্চয়ই, রাষ্ট্র এই টাকা কিভাবে ব্যবহার করবে সেটা আমরা জানি না, কিন্তু এর দ্বারা এই সাধারণ মানুষ কোনো উপকার হবে কিনা আমরা এটা বলতে পারছি না। এখন যেটি আপনি বলছিলেন যে আসলে মুষ্টিমেয় নেতারা যে ইয়া হয়েছে না, সামগ্রিকভাবেই আমাদের কিন্তু একটা নৈতিক অবক্ষয় তো হয়েছে এবং সেটা আমাদের সমাজের নানা কারণে, এটা তো স্যার আরও ভালো আমার থেকে বলতে পারবেন যে আমাদের যে সমাজবিজ্ঞানীরাও এখন নানা ধরনের কথা বলে যে বৈশ্বিক একটা পরিবর্তন যে আমাদের হয়েছে, সেই বৈশ্বিক
পরিবর্তনে আমাদের এখন গ্লোবাল ভিলেজের বাসিন্দা হয়ে আমাদের ভোগবাদী সমাজের দিকে আমাদের একটা মনস্তাত্ত্বিক ঝোঁক কিন্তু তৈরি হয়েছে ভোগবাদী সমাজ ব্যবস্থার দিকে, এবং সবাই ভালো থাকতে চায় এবং সবাই ভালো পড়তে চায়, থাকতে চায়, খেতে চায়, জীবন হ্যাঁ দোষের কিছু না, কিন্তু এই ভালো থাকাটা আমার বক্তব্যটা হচ্ছে যে আমার সামর্থ্যের চেয়ে বেশি ভালো থাকতে চাই আমি, আমার সামর্থ্যের থেকে। এখন এই সামর্থ্য থেকে ভালো যখন আমি একটু থাকতে চাই তখন তো আমাকে সবসময় আমার এই সামর্থ্যের বাইরে গিয়েও আমি কিছু করতে যাই যখন, তখন তো সামগ্রিকভাবে আমরা যেটা আপনাকে বলছি সেইটা। কিন্তু আমি যদি আমি অ্যাসেসমেন্ট করি সেইখানে আজকে এখন পর্যন্ত আমাদের সমাজে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু এখনো আমার মতো যারা যাদেরকে মানুষ করবে বলে শিক্ষা গ্রহণ করা হয়েছে তাদের চেয়ে তারা ভালো আছে। এই অন্যায়, অবিচার, দুর্নীতি যত কিছু করছি আমরা আমাদের মতো লোকেরাই কিন্তু এইগুলো করছি বেশিরভাগ ক্ষেত্রে। আপনি এই যে কয়েকদিন আগে দেখলাম হাতুড়ি কেনা হয়েছে কত টাকা দিয়ে, হাতুড়ি কেনা হয়েছে কত টাকা, 200 মানে ভারত থেকে যে হাতুড়ি কেনা হয়েছে কোন একটা প্রতিষ্ঠানের জন্য, সেখানে এইগুলো কারা করছে আপনি বলেন? এগুলো তো আমাদের মতো লোকেরা করছে। তো ফলে আমরা সামগ্রিকভাবে যেটি বলছেন যে আপনি এই কথার মধ্যেও যেমন সত্যতা আছে, যারা করছে না তারা সুযোগ পায় নাই বলে করছে না, এটা কনক্লুশন। হ্যাঁ, এটা যারা এখনো করছে না তারা সুযোগ পায় নাই বলে করছে। মানে আজকে একটা লেখা কথা জানি পড়লাম, হ্যাঁ জি, এটা মনস্তত্ত্ব হয়ে গেছে, এন্টারপ্রাইজিং। অর্থাৎ এরা যে কেউ অভাবে পড়ে দুর্নীতি করছে তা না, এদের অলরেডি সম্পদ আছে। সম্পদশালী লোকরা কেন দুর্নীতি করে? মানে উদ্যোক্তার যেরকম একটার পর একটা কোম্পানি ফ্যাক্টরি বানালে তার ভাল লাগে, চুরি করলেও ভাল লাগে, এছাড়া এটার আর কোনো ব্যাখ্যা নাই। মনস্তাত্ত্বিকভাবে এটার মধ্যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করছে ওখানে, যে আমি একটা কিছু করলাম, এছাড়া কেন চুরি করবে? আমরা বিরতির পর ফিরছি আবার আলোচনা আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর জিরো আওয়ারে আরও একটা বিরতির সময় হয়ে গেল, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর মিজানুর রহমান, ফিরছি এবার আপনার কাছে। আসলে এই যে রাজনীতিতে বিভিন্ন বিষয়ে যুক্ত হওয়া, নতুন করে যুক্ত হওয়া, নতুন করে আলোচনা হওয়া, আবার নতুন কোনো বিষয় আসা, আবার নতুন করে যুক্ত হওয়া, আবার নতুন করে আলোচনায় হওয়া, এর ভিতরে যে একটা মানে অব্যাহত একটা যে গতি, সেই গতির অভিমুখ যদি একটু ভালো করে খেয়াল করা যায়, আপনার কি মনে হয় না যে একটু মানে পতনের দিকে এর অভিমুখগুলো, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, মানে এরকম মনে হয় কি না? না, পতন মানে কি? মানে যে বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করি, হ্যাঁ, সেখানে আমরা আসলে উত্তরণের কোনো জায়গা দেখি না, আসলে পতনোন্মুখের একটা চিহ্ন আমরা দেখতে পাই। সেটাই আমি শোনেন, এটা পজিটিভলি দেখতে হবে। এই জিনিসগুলো নিয়ে যে খোলামেলা আলোচনা হচ্ছে, এবং হ্যাঁ অনেক সীমাবদ্ধতা আছে মিডিয়ার, এটা সেটা বলে, তারপরেও কিন্তু মিডিয়াই কিন্তু এই জিনিসগুলোর সামনে নিয়ে আসছে। আমরা যে দুর্নীতির কথাগুলো শুনি, এগুলো কিন্তু অন্য কেউ বলার আগে কিন্তু বিভিন্ন মিডিয়াতে আসে। এই বিভিন্ন বাচ্চুর বেসিক ব্যাংকের দুর্নীতি, এগুলো ফ্রিজ থেকে কিন্তু বের হয়ে গেছে। তো এইভাবে হলমার্কের কেলেঙ্কারি, এগুলো মিডিয়ার কারণ। আমি মিডিয়াকে কোনোভাবেই আমি আন্ডারমাইন্ড করবো না। আমি অনেক সময় মিডিয়াকে বলা হয় আপনারা আগে কেন বলেন নাই? আরে ভাই, যেগুলো আগে বলছে ওগুলোর কি কিছু হয়েছে? কি এটা না হলে বলে নাই? একটা সারা পৃথিবীতেই ক্ষমতায় থাকা অবস্থায় এইসব বের হয় না, কোথা থেকেও বের হয় না, এটা পরেই বের হয়। কিন্তু তা আমাদের দেশে কিন্তু যতটুক মিডিয়া স্বাধীনতা ভোগ করে, এর মধ্যে কিন্তু প্রচুর রিপোর্ট আছে, বিভিন্ন বিষয়ে যে রিপোর্ট আছে, এইগুলোর কোনোটা কি প্রতিকার হয়? এই সমস্যাটা তো এখানেই। তবে আমি যেটা বলবো, যদি একটা মানে আইনি, তারপরে আইন মেনে চলা এবং অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এইগুলো আমার কেন জানি মনে হয় একবারে পুরানো কনসেপ্ট আর কি। এগুলো দিয়ে আমাদের জনসংখ্যা হচ্ছে ধরেন 16-17 কোটি, আর আমেরিকা জনসংখ্যা আমাদের দ্বিগুণ। আমেরিকাতে আমাদের 30-35 কোটি লোক, আমাদের জাস্ট দ্বিগুণ। আমেরিকাতে এই মুহূর্তে 22 লক্ষ লোক জেলে আছে। আমাদের সেই হিসেবে অর্ধেক জনসংখ্যা, আমাদের 11 লক্ষ লোক জেলে থাকার কথা। আমাদের জেলের দারুণ ক্ষমতা আছে সর্বোচ্চ 64,000, বা ডাবলিং করে রাখলে 74,000, এর বেশি লোক রাখার আমাদের জায়গা নেই। তার মানে যাচ্ছে আমাদের আমেরিকায় তাহলে অপরাধ তো হওয়ারই কথা না, আমেরিকায় দুর্নীতি হওয়ার কথা না, আমেরিকায় এই ছিনতাই, রাহাজানি এগুলো হওয়ার কথা না, কারণ এত লোক জেলে আছে। কিন্তু পৃথিবীতে আমেরিকা যেরকম তাদের জ্ঞান, বিজ্ঞান, আবিষ্কার, ব্যবসা বাণিজ্য সব দিয়ে প্রাধান্য, অপরাধের দিক থেকেও কিন্তু আমেরিকায় এই প্রাধান্য কিন্তু আছে। আমেরিকায় কথায় কথায় গুলি করা, মেরে ফেলা, এই জিনিসগুলোর কারণে বললাম তো
21 লক্ষ লোক জেলে আছে। অর্থাৎ আমরা যে কথাগুলো বলি সনাতনী কথা, আইনি কাঠামো, আমাদের বিচারহীনতার সংস্কৃতি, ইতিহাসের আমাদের কেন জানি মনে হয় একটা কালচারাল একটা যদি ভিতর থেকে যদি আপনি ঘৃণা করা, অর্থাৎ দুর্নীতিকে ঘৃণা করা, দুর্নীতিবাজকে দাপুটে যেগুলাকে ঘৃণা করা, আপনি আস্তে আস্তে একটা সোসাইটিতে ভালো মানুষ যাদেরকে রেসপেক্ট করবেন তারা যখন মানে হতাশাগ্রস্ত হয়ে যায়, ভালো কাজ করে যখন কোনো ধরনের প্রশংসা পায় না অথবা মূল্য পায় না, দেখা যাচ্ছে ওই দাপুটে লোকগুলা। আপনার আওয়ামী লীগের নমিনেশনের ক্ষেত্রে যখন এমপি নমিনেশন দেয় তখন নাকি বিভিন্ন এজেন্সি রিপোর্ট, জরিপের রিপোর্ট, এটা সেটা করে তারপরে অনেক বিবেচনা করে রিপোর্ট দেয় যেটা উইনিং ক্যান্ডিডেট। তাহলে এতই যদি বিবেচনা করে রিপোর্ট দিত তাহলে 65 জনের মতন আওয়ামী লীগের নমিনেশন পাওয়া হেরে গেছে, আবার যে পায় নাই তার কাছে ওই 65 জন তাহলে জনপ্রিয় বেশি ছিল। তাহলে যেই প্রসেসটার মধ্যে আওয়ামী লীগের নমিনেশন হয়, এই জনপ্রিয়তা, এই যেই শুধু এটার ভিত্তিতে যদি নমিনেশন দেওয়া হয় তাহলে কিন্তু এই জিনিস ঘটনাগুলো ঘটবে। জনপ্রিয়তা অনেক সময় বলবো ম্যানুফ্যাকচার, এইসব এজেন্সি রিপোর্ট জরিপ তৈরি, এগুলো পর্যন্ত টাকার খেলা আছে ওর মধ্যে। তার মানে দাঁড়াচ্ছে এইটাও রিভিজিট করা দরকার আছে। আমাদের বিভিন্ন রাজনৈতিক দল যাদেরকে নেতৃত্বে বসায়, নট অনলি আওয়ামী লীগ, অন্যান্য দলেরও যদি বলেন আমি 100টা উদাহরণ দিয়ে বলতে পারবো তাদের অপকর্ম, কিন্তু বড় বড় পদের পোস্ট এটা সেটা হোল্ড করে বসে আছে। অন্যান্য দলে এই জিনিস আছে, আমার কাছে এগুলোর সাক্ষ্য প্রমাণ হলে আমি দিতে পারবো। কিন্তু সব প্রবলেমটা হচ্ছে রাজনীতি যদি এই হোল সোসাইটিতে যদি এরকম একটা, যেটাকে আমরা সাংস্কৃতিক বিপ্লব, এই যে এই এর মধ্যে যদি পরিবর্তন আনতে না পারেন তাহলে যেগুলো বলা হয় আইনি কাঠামো এটা সেটা, আরে ভাই আইনি কাঠামোতে তো এই কাস্টম, ভ্যাট, ট্যাক্সের ব্যাপারটা আইনি কাঠামোতে আটকেই আছে। আপনি জানেন লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা, এই যেই পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে সেই পরিমাণ তো আমাদের ট্যাক্স এবং ভ্যাটে ফাঁকি দেওয়া হয়েছে, এবং মামলার মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা এখনও আটকা আছে। এই মালামালটা নিয়ে আসে, আইনে একটা মামলা লাগাই দেয় এবং কোর্ট বলে মালামালটা খালাস করা হোক আর নিষ্পত্তি হলে ব্যাট দিবে। এরকম আছে কমপক্ষে 16 থেকে 20 হাজার কোটি টাকা আটকা আছে। তবে আইন এবং বিচার এর মাধ্যমে যারা নিষ্পত্তি চাচ্ছেন, আইনের শাসন, এটার কোনো সম্ভাবনা নেই। এটা সামগ্রিক পরিবর্তন, আমি একটা কালচারাল রেভলিউশন, এটাকে জিনিসটাকে ভিতর থেকে সবাই যদি ঘৃণা না করে, আর এদের টাকা দিয়ে যদি আমি মসজিদ পাকা করি, এদের টাকা দিয়ে যদি এসির মধ্যে মসজিদের মধ্যে লাগাই, এবং এদের টাকা দিয়ে যদি আমরা উমরা করার প্রবণতা আসে, অর্থাৎ ঘুষের টাকা দিয়ে উমরা করবেন, হালাল খাবেন, হালাল মাংস খাবেন ঘুষের টাকা দিয়ে, এই প্রবণতা যতদিন পর্যন্ত থাকবে, আর এই আমি এখন আর এগুলোতে বিশ্বাস করি না। দৃষ্টান্তমূলক শাস্তি, আইনি বিধান, এগুলো দিয়ে খুব একটা বেশি দূর আগানো যাবে না। ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান। ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে ফিরছি, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসেছি। নীতির রাজনীতি বা রাজনীতির নৈতিকতা, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের বিষয় সংশ্লিষ্ট জায়গা থেকে একটু আপনার কথা শুনে শেষ করব। দেখুন, আসলে ওই যেটা আপনি বলছেন যে রাজনীতির অভিমুখটা কোন দিকে যাচ্ছে, আপনি রাজনীতি তো রাজনীতিবিদদের হাতে নাই, এটা আপনি দেখেন। আজকে যারা সিজন থাকলে আরো ক্ষতি হতো। রাজনীতিবিদদের যে দুর্দশা, রাজনীতিবিদদের সম্পর্কে যে উচ্চ ধারণা, এটাও সঠিক না। ওখানে দুর্বৃত্তায়ন কম হয়েছে বলে মনে করার কোনো কারণ নেই, না, তো যেটাও তাই হইতো, যেটা আমাদের হয়েছে। এখন ধরেন রাজনীতিতে এই যে যখন কেউ আমরা দেখি যে আনার সাহেব, তো আনার সাহেব যখন মানে হলো, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বা কেউ আওয়ামী লীগের যারা সমর্থক তারা বলছেন ওনার তো অতীত পলিটিক্যাল ট্র্যাক হলো অন্য জায়গায়, ওইখান থেকে অনুপ্রবেশকারী। এখন এই যে অনুপ্রবেশকারীদের রাজনৈতিক দলে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, এবং এই দুর্নীতি আপনি যত জায়গায় বলেন এর মূল শেল্টারটার জায়গা হচ্ছে ক্ষমতা কাঠামোর আশেপাশে থাকলে সেটা আপনি নিরাপদে করতে পারবেন। ঢাকা শহরে যখন ক্যাসিনো কাণ্ড আমাদের সামনে এসেছিল, যখন যারা গ্রেপ্তার হয়েছিলেন, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এদের কাউকে কিন্তু রেহাই দেওয়া হচ্ছে না, কিন্তু এরা কিন্তু বহাল তবিয়তে আমাদের সামনে দিয়েই আছেন। এখন স্যার একটু আগে বলেছিলেন যে মানুষ কেন কথা বলে যে দুর্নীতি তো দুর্নীতি, ছোট হোক বড় হোক সবটাই দুর্নীতি, কিন্তু মানুষ প্রশ্নটা কেন করে? আপনি যখন দেখবেন যে আপনি 1 কোটি টাকার জন্য 2 কোটি টাকার জন্য ধরছেন, কিন্তু 100 কোটি টাকার জন্য আপনি তদন্তই করতে পারবেন না, এই ধরনের সিদ্ধান্ত যখন আসে এবং যেই জায়গা থেকে আসে, তখন মানুষের আস্থার জায়গাটা আর থাকে না। এখন আপনি এই যে সামগ্রিকভাবে আমরা দেখছি যে এখন আমি শেষ জায়গায় যেটি বলতে চাচ্ছি সেটি হলো স্যার যেটি বলেছেন যে কেবলমাত্র আইনের প্রায়োগিক ব্যবহার বা আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যায়। এখন দেখেন আপনি আজকে যখন বেনজির সাহেবের ঘটনা সামনে আসছে, বেনজির সাহেব তো আমরা এটা এখনো বারবার আমি জোর দিয়ে বলতে চাই যে উনি তার এই ক্ষমতার
অপব্যবহার এবং এই ক্ষমতাটা তিনি কিভাবে প্রয়োগ করেছেন আমরা সবাই জানি, এগুলো করেছেন। এবং যারা এই সার্ভিসটা দিয়েছেন, বেনজির সাহেবের সামনে যদি কোনো দৃষ্টান্তমূলক বিচার হয়, তারা 3 বার ভাববেন যে আমি এটি ভোগ করতে পারবো কিনা আমার এই সম্পদ, বা আমি এটি করলে আমি শেষ পর্যন্ত তো এটা একটা ইতিবাচক প্রভাব পড়বে যদি আমরা এটা বিদায় নিয়ে নিচ্ছি, সময় শেষ হয়ে গেছে বলে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।